হর্নেট 2.0 বাংলাদেশে লঞ্চ হওয়া প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলে। আর এই বাইকটা আমি কিনেছি প্রায় 8 মাসের মতো। আর এই 8 মাসে আমি 9,500 প্লাস কিলোমিটার চালিয়ে ফেলেছি। সো এই 9,500 কিলোমিটার প্লাস চালানোর পরে আমার এই বাইকটা থেকে খারাপ এবং ভালো সব দিকে একটা অভিজ্ঞতা হয়েছে। আপনাদের সামনে আজকে আমি সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যদি বলি, এই গাড়িটার প্রথম আমার সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে চাকা স্কিড করে। মানে পিছনের চাকাটা আপনার হচ্ছে একটুতে স্কিড করে। আমি এই গাড়িটা হচ্ছে কনফিডেন্স একদমই পাই না। মানে একটুতে আপনার যদি পিছনের ব্রেকটা প্রেস করি চাকাটা স্কিড করে, এটা সত্য কথা। কারণ আমি আদার্স অন্য বাইকের অন্য ব্র্যান্ডের গাড়িগুলো চালিয়েছি, ওগুলো এত বেশি স্কিড করে না। তো যার কারণে হচ্ছে যে আপনার হাই স্পিডে যখন হঠাৎ করে সামনে কিছু চলে আসে, তখন হচ্ছে যখন আমি ব্রেকটা ধরবো তখন কিন্তু কনফিডেন্সটা একটু ল্যাগ করে। তো এ হচ্ছে সমস্যা, একটা প্রধান সমস্যা আমার মনে হয়েছে। এরপরে যদি সমস্যাটা বলি, সেটা হচ্ছে গিয়ার ফেঁসে যাওয়া। আমি যখন গাড়িটা চালাই সিটির মধ্যে, বিশেষ করে হাইওয়েতে এই প্রবলেমটা খুব একটা হয় না। যখন আমি সিটির মধ্যে গাড়িটা চালাই তখন সমস্যাটা হয় যে গিয়ারটা তো বারবার আপ ডাউন করা লাগে, যার কারণে গিয়ারটা আপ ডাউন করার কারণে হচ্ছে আপনার যখন ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে আসি, আবার থার্ড গিয়ারে যাই, যখন আবার সেকেন্ড গিয়ারে আমি করি তখন হচ্ছে বাইকটা সেকেন্ড গিয়ার নিতে চায় না। তো যার কারণে আবার হচ্ছে যে আবার গিয়ারটাকে বারবার করা লাগে। তো এই জিনিসটা একটু প্রবলেমটা একটু ভালো আমাকে ভেজাল দেয় আর কি, বিরক্ত লাগে একদম। আর এরপরে যদি আমি আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে থার্ড নাম্বার সমস্যা, তৃতীয় নাম্বার, সেটা হচ্ছে বাইকটা হেডলাইটের আলো প্রচুর পরিমাণে কম। এখন দেখা যাচ্ছে আপনি নিজের এলাকার মধ্যে চলতেছেন, আর নিজের এলাকার মধ্যে চললে কোনো সেরকম একটা সমস্যা হবে না, কিন্তু যখন আপনি হাইওয়েতে গাড়িটা চালাবেন, গাড়িটা যখন রাইড করবেন রাতের বেলা, তখন কিন্তু গাড়িটার সমস্যা হবে হেডলাইটের আলো। এই হেডলাইটের আলো দিয়ে আপনি হাইওয়েতে একদমই চলার মতো হবে না। যদি চলা যাবে, কিন্তু এমন না যে চলা যাবে না, চলা যাবে কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। সো আপনার অবশ্যই ফগ লাইট লাগাই নেওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। তো এই নেগেটিভ দিকটা আমার খুব খারাপ লাগছে। একটু হলেও একটু বেটার দিতে পারতো, যেমন N160 কিন্তু আছে, ওই বাইকটার হেডলাইট কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তারপরে সমস্যাটা যদি বলি, সেটা হচ্ছে আপনার এই বাইকটার সাসপেনশন প্রচুর পরিমাণে হার্ড। যে মানে আপনার হচ্ছে যখন হাইওয়েতে চলবেন এই গাড়িটা নিয়ে, তখন কিন্তু খুব একটা প্যারা দিবে না বা কোনো সমস্যা মনে হবে না আপনার। এটা হচ্ছে হাইওয়ের জন্য একদম পারফেক্ট। কিন্তু আপনি যখন অফ রোড করবেন বা ভাঙ্গা কোনো রাস্তা, গ্রাম অঞ্চলে গেলেন, ভাঙ্গা রাস্তায় চলবেন, তখন হচ্ছে গাড়িটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ঝাঁকি খাবে। মানে সাসপেনশনটা আপনার খেলে কম। যেমন N160 বা পালসার যে বাইকগুলো আছে, আদার্স যে ব্র্যান্ডের বাইকগুলো আছে, ওগুলো কিন্তু ভালো খেলে আপনার। কিন্তু এটা হচ্ছে যে হোন্ডার বরাবরই সাসপেনশন সবসময় হার্ড হয়। এর পরের সমস্যাটা যদি বলি, সেটা হচ্ছে আপনার মিটারে পানি ঢোকা। এটা হচ্ছে যদিও বা আমি পাই নাই, এখন আমার মিটারে আমি কিন্তু একটু তারপরে সিল করে নিয়েছি, যদি কখনো সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আমি ফেসবুক গ্রুপগুলোতে যেগুলোতে আমি দেখেছি যে অনেকে বলতে যে মিটারে নাকি বাইকটার পানি ঢোকে। তো আমার সামনে হচ্ছে প্রায় অনেকগুলো বাইক কিনা হয়েছে, আমি দেখেছি যারা বাইক চালিয়েছে তাদের মিটারে যদি বা কোনো পানি ঢুকতে দেখি না, তবে এটার হচ্ছে একটা প্রবলেম আছে, যেটা সত্য যে পানি ঢুকতো। তো এখন যে পরের যে এগুলো আপনার বের করেছে, এর পরবর্তীতে যে বাইকগুলো আসছে, মানে ইউনিটগুলো যেগুলো আসছে, সেগুলোতে নাকি প্রবলেমটা সলভ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এই 5টা হচ্ছে খারাপ দিক ছিল বাইকটার। এখন আমি যদি আপনাদের ভালো ভালো দিকগুলো বলে, ভালো দিক বলে শেষ করা যাবে না, তারপর আমি হচ্ছে যে বেটার যে ভালো দিকগুলো আমি পেয়েছি সেগুলো অবশ্যই আপনার সামনে তুলে ধরতেছি। এখন এই বাইকটার ভালো দিক যদি প্রথমে আমি যদি বলি, সেটা হচ্ছে ইঞ্জিন। হোন্ডা কোম্পানি থেকে যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে বাইকে, ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। আপনি যখন হাইওয়েতে আপনি যখন গাড়িটা যখন রাইড করবেন, তখন হচ্ছে কনফিডেন্স লেভেলটা অনেক হাই পাবেন। যে ধরেন যে আপনি সামনে একটা বাস চলতেছে 100 স্পিডে, সে বাসটাকে ওভারটেক করতে চাইলে আপনি অনায়াসে ওভারটেক করতে পারবেন। সো এটা পাওয়ার নিয়ে কোনো কমতি নাই, আর স্মুথনেস নিয়ে কোনো কমতি নাই। এবং এর কথা যদি আরেকটা বিষয় বলি হাইওয়ে পারফরমেন্স নিয়ে, সেটা হচ্ছে স্টেবিলিটি। এর স্টেবিলিটি নিয়েও কোনো নাই, কমপ্লেন নাই। আপনার যথেষ্ট পরিমাণ স্টেবল। গাড়িটা যখন আপনার 100 বা 110-এ চলতেছে, আপনি দেখবেন যে গাড়িটা বুঝতে পারবেন না যে গাড়িটা এত স্পিডে চলতেছে। সো আর স্টেবিলিটি অনেক বেশি ভালো। এবার একটা লুকস নিয়ে যদি কথা বলি, লুকস আমার ব্যক্তিগতভাবে খুবই সুন্দর লাগে। লুকস এখন লুকস হচ্ছে পার্সোনাল, এটা কারণ হচ্ছে সবার তো আর পছন্দ হবে না। এখন যার যেটা পছন্দ, লুকস নিয়ে আমি অত বেশি বলবো না, কিন্তু আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে লুকসটা আমার খুব ভালো লাগে। এই হচ্ছে বিষয়। আর আমি যদি এখন আসি মাইলেজ নিয়ে, এবার একটা থেকে আমি মাইলেজ পেয়েছি অ্যারাউন্ড হচ্ছে আপনার হাইওয়েতে পেয়েছি 51 কিলোমিটার সর্বোচ্চ, এবং সিটির মধ্যে পেয়েছি আমি 38 কিলোমিটার, এবং ঢাকা সিটির মধ্যে আমি পেয়েছিলাম 40 to 45 কিলোমিটার। সো এই মাইলেজটা হচ্ছে আপনার এই বাইকটার মাইলেজটা খুবই ভালো, আমি খুবই ভালো পেয়েছি। এবং এই গাড়িটা থেকে বেস্ট পারফরমেন্স এবং মাইলেজ কীভাবে ভালো পাওয়া যায়, অবশ্যই আমি আপনাদের ভিডিও শেষের দিকে অবশ্যই সেটা বলে দেবো। যারা মূলত আর কি পাচ্ছেন না, ফেসবুক গ্রুপগুলোতে আমি দেখি পোস্ট করেন যে এটা সমস্যা ওটা সমস্যা, পাচ্ছেন না, আমি অবশ্যই তাদের মাইলেজ কীভাবে ভালো পাবেন এবং পারফরমেন্স কীভাবে ভালো পাবেন, আমি সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই তুলে ধরবো। এরপরে যদি আসি ব্রেকিং কোয়ালিটি নিয়ে, এই গাড়িটার ব্রেকিং কোয়ালিটি খুবই ভালো। যেমন সামনে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে, পিছনে ডিস্ক ব্রেক। নেগেটিভ দিকটা যখন বলতেছিলাম, তখন হচ্ছে আপনার বলেছিলাম যে একটু হালকা কনফিডেন্স ল্যাগ করে, কিন্তু এর যে আপনার সামনে যে ABS দেওয়া আছে, যার কারণে কিন্তু সামনে ব্রেকটা যখন ধরবেন তখন কিন্তু কখনো কনফিডেন্স ল্যাগ হবে না। সো পিছনের দিক থেকে কিন্তু আসলে একটু কনফিডেন্স ল্যাগটা দেয়, কিন্তু সামনের ব্রেকটা খুবই ভালো। যে কোনো জায়গাতে আপনি গাড়িটা জমায় ফেলতে পারবেন, যে কোনো স্পিডে হতে পারে, সমস্যা নাই সেটা।
এরপরে যদি আসি সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। গাড়ির বিল্ড কোয়ালিটি খুব ভালো, খুব যে খারাপ সেটাও বলবো না, খুব ভালো এটাও বলবো না, কিন্তু হচ্ছে যে মোটামুটি লেভেলে ভালো। ইঞ্জিনের আরেকটা বিষয় ছাড়া পড়ছিল আমার, সেটা হচ্ছে যে ভাইব্রেশন এবং ইঞ্জিন নয়েজ নিয়ে। সেটা হচ্ছে আমি যখন হাইওয়েতে গাড়িটা চালাইছি সেরকম একটা ভাইব্রেশন বা ইঞ্জিন নয়েজ কোনোটাই পাই নাই। হোন্ডা কোম্পানি থেকে, হোন্ডা আমরা জানি তো হোন্ডা মানি হচ্ছে রিফাইন্ড অনেক বেশি, স্মুথনেসের সেরা। সো এটা থেকে কোনো সেরকম একটা কোনো সমস্যা আমি পাই নাই। এখন যদি আসি বাইকটা থেকে ভালো পারফরমেন্স এবং ভালো মাইলেজ কিভাবে পাবেন, আমি মূলত 4টা বিষয় সবসময় মেনটেন করে চলি। এই 4টা বিষয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেনটেন করে চলা, তাহলে শুধু এই ব্র্যান্ডের বাইক না, এই বাইকটা না, যে কোনো কোম্পানির বাইকের মাইলেজ আপনারা ভালো পাবেন। প্রথমত যদি বলি, এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার নিয়ম হচ্ছে যে কোম্পানি থেকে আবার অনেক সময় বলে দেয় যে আপনারা হচ্ছে 5000 কিলোমিটার বা 7000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার চেঞ্জ করবেন। যেখানে বলা হয়েছে 5000 থেকে 7000 কিলোমিটার মতো চেঞ্জ করবেন, এটা হচ্ছে মেনটেন করার আমি মনে করি না যে প্রয়োজন আছে। এখন দেখা যাচ্ছে যে আপনারা অনেকে আছেন এই বাইকটা তো সবাই এক জায়গাতে কিনবেন না। এখন দেখা যাচ্ছে যে কেউ চালান গ্রামে, কেউ চালান সিটিতে, আবার কেউ চালান দেখা যাচ্ছে শহরে। তো এই বাইকটার হচ্ছে নিয়মটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার, একটা এয়ার ফিল্টার হচ্ছে যখন আপনি অতিরিক্ত ধুলাবালি যুক্ত জায়গাতে চালাবেন বা একটু ময়লা বেশি ওই এলাকাটা, ওই এলাকাতে চালাবেন, তখন কিন্তু তুলনামূলকভাবে এয়ার ফিল্টারটা খুব দ্রুত ময়লা হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে আপনার হচ্ছে কি যে জায়গাটা ক্লিন আছে, পরিষ্কার আছে, সেই জায়গাতে যদি আপনি বাইকটা চালান তাহলে কিন্তু এয়ার ফিল্টারটা খুব দ্রুত ময়লা হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে এয়ার ফিল্টারটা খুলে একবার চেক করে দেখা ভালো। তাহলে দেখা যাচ্ছে যদি ময়লা হয়ে যায় তাহলে আপনি অবশ্যই এয়ার ফিল্টার চেঞ্জ করবেন, না নয়তো চেঞ্জ করার প্রয়োজন আমি মনে করি না। সো এই তো গেল এয়ার ফিল্টারের বিষয়। এরপরে যদি আসি প্লাগের নিয়ম হচ্ছে আপনার কোম্পানি থেকে বা ম্যানুয়ালে যেমন বলা আছে, যেমন 9000 বা 10000 কিলোমিটার পর পর প্লাগ চেঞ্জ করা ভালো। তো এখানে বিষয় হচ্ছে যে আপনার প্লাগটা আপনি কন্ডিশন অনুযায়ী আপনি চেঞ্জ করবেন, দেখবেন কতটুকু পরিমাণে প্লাগটা ক্ষয় হয়েছে বা কি পরে অবস্থায় আছে। ফুয়েলটা যদি আপনি খারাপ ঢুকান তাহলে কিন্তু মাইলেজ কোনো গাড়ি ভালো দেবে না। আপনি যতই চেক করেন না কেন, যতই কিছু মেনটেন করে চলেন, কোনো গাড়ি ভালো মাইলেজ দিবে না। সো চেষ্টা করবেন ভালো একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা লোড করার, তাহলে হচ্ছে আপনার মাইলেজটা ভালো দেবে, গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে। ইঞ্জিন অয়েল, আপনাদের আমি সাজেস্ট করব সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করার। এখন দেখা যাচ্ছে কারো হচ্ছে বাজেটে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি মিনারেল ইউজ করতে পারেন, তবে অবশ্যই ভালো ব্র্যান্ডেরগুলো ইউজ করার চেষ্টা করবেন। যেমন এখানে আমি ইউজ করি হচ্ছে আবার শেল আছে, আবার হচ্ছে মতুল আছে। যদিও বা আমি এই ব্যাগটাতে এখন 9500+ কিলোমিটার চলতেছে, এই ব্যাগটাতে আমি এখনো হোন্ডার ইঞ্জিন অয়েলটা ইউজ করি। অবশ্যই আমি হয়তো বা আর কয়েক হাজার চালার পরে হয়তো বা শেলের দিকে বা মতুলের দিকে আমি শিফট হয়ে যাব, অথবা আপনাদের ঢাকা সিটিতে তো পাওয়া যায় যে ম্যাক্সিমা ব্র্যান্ডের একটা ইঞ্জিন অয়েল আছে, ওটা খুবই ভালো, ওটা আপনারা ইউজ করতে পারেন। আমাদের তো এই এলাকাগুলোতে ওটা পাওয়া যায় না, যার কারণে আমরা সেল বা হচ্ছে মতুল ইউজ করি। এই হচ্ছে বিষয়। এই ছিল আমার গাড়িটা নিয়ে আর কি ভিডিও, আর কি টোটাল রিভিউটা আর কি। তো এই ভালো এবং খারাপ দিক যেগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি, এই ছিল হচ্ছে বিষয়। তো সামনে হচ্ছে আমি আরও বাইকটা আবার ধরেন যে 20000 বা 25000 কিলোমিটার চালানোর পরে আপনাদের চেষ্টা করবো আবার হচ্ছে একটা ভালো একটা রিভিউ দেওয়ার। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।